কোম্পানির থেকে 100 টাকা করে হাজিরা নিতেছে, 8 ঘন্টা ডিউটি করাইয়া আর 100 টাকা করে এজেন্ট নিতেছে। আমাকে দিতেছে কত? 50 টাকা। আমি কাজ করতেছি, আমি শ্রম দিতেছি, অথচ আমার অর্ধেক শ্রমের টাকাটা এজেন্ট খাই ফেলতেছে। দালালকা ভালো কোম্পানি, ফ্রেশ কোম্পানি, টাকা নিয়েছে 6.5 লাখ। 6.5 লাখ? হ্যাঁ, কি বলেন, এত টাকা মালয়েশিয়াতে লাগে নাকি? 6.5 লাখ নিয়েছে, কোম্পানি পাল্টাইছি। তারপর আজ সাবরাজ ফেলে দিয়েছে। এখানে আসার পর দেখলাম যে অনেক বাংলাদেশি ভাইরা রয়েছে, যে তারা হয়তো মনের আনন্দে কাজ করছে, কেউ মনের দুঃখে কাজ করছে। আর সেই সুখ দুঃখগুলোই কিন্তু ভাগ করতে এসেছি আমি। মালয়েশিয়া কলিংয়ে যারা আসলে তাদের সবারই কি এই ধরনের সমস্যায় পড়তে হয়েছে? আমরা তো একরকম ভালো ছিলাম, আরও লোক মনে করেন পাতা শুদ্ধ খেয়েছে। কি বলেন? হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ, নাকি আমাকে দেখে আপনারা মিডিয়ার সামনে বলে এরকম বলছেন? মিডিয়ার সামনে মিথ্যা কথা বলবো কেন? যেটা সত্য সেটার কথা বলছি। প্রতি মাসে 5 থেকে 7 তারিখের ভিতরে আমাদের কোম্পানি ওদের এজেন্টকে টাকা পয়সা পেমেন্ট করে দেয়, কিন্তু ওদের এজেন্ট ওদেরকে দিতে যায় অনেক সময় দেরি করে। এইটা বিষয়টা আমরা বলতে পারবো, কিন্তু আমাদের কোম্পানি ঠিক প্রতি মাসের 5 থেকে 7 তারিখের ভিতরে কোম্পানি এদেরকে টাকা দিয়ে দেয়। তো এরকম এজেন্ট দালাল যাই বলেন একই। আর বাংলাদেশ সরকার তো আরও বেশি, কিন্তু ওরা তো কিছু করতে পারে না, ওদেরকে সিন্ডিকেট। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের ভিতরে বেশ কিছু প্রত্যাশা জেগেছে। আমি আজ মালয়েশিয়া প্রবাসী শ্রমিক ভাইদের সঙ্গে কথা বলবো এবং এই ভিডিওটিতে আমি তাদের দুঃখ দুর্দশা এবং তাদের প্রত্যাশা এবং তাদের যে দাবিগুলো রয়েছে প্রধানমন্ত্রীর কাছে, সেই সকল বিষয়গুলোই এই ব্লগটিতে তুলে ধরার চেষ্টা করব। যে আমরা এখন মূল যে এমআরটি স্টেশন বা কেএল সেন্টার স্টেশন, এইটাতে আমরা এখন প্রবেশ করতেছি এবং এখান থেকে আমরা চলে যাব হলো আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে। আপনারা যারা মালয়েশিয়া ভ্রমণ করতে চান তারা কিন্তু ট্রেনে, যে দূরপাল্লার ট্রেনগুলো কিন্তু এখান থেকে আপনি পাবেন। সব জায়গার মোটামুটি ট্রেন এই স্টেশন থেকে ছাড়ে। তো আমি কুয়ালালামপুরের সেন্ট্রাল স্টেশন থেকে রওনা হয়েছি রাওয়াংয়ের উদ্দেশ্যে এবং রাওয়াংয়ে যে আমি সেখানে একটি কনস্ট্রাকশন এরিয়াতে যাব এবং মেট্রো রেলের যে কনস্ট্রাকশন চলছে সেখানে বাংলাদেশি শ্রমিকেরা কিভাবে কাজ করছে, তাদের চাহিদাগুলো কি কি, তারা কিভাবে ভোগান্তির শিকার হয়েছে, কি কি ধরনের প্রবলেম আসলে এই মালয়েশিয়াতে তারা পেয়ে থাকে, সেই সকল বিষয়গুলোর সমাধানের পথ তাদের জানা রয়েছে। চলুন আমরা শুরু করি আজকের নতুন এই ভিডিওটি। কেটিএম যে প্ল্যাটফর্ম, সেই কেটিএম দিয়ে আমাদেরকে রাওয়াংয়ে যেতে হবে। কেটিএমে আমরা আসছি এবং এসেই আমরা প্ল্যাটফর্মে দেখলাম যে আমাদের যে ট্রেনটি, সেই ট্রেনটি রাওয়াংয়ের উদ্দেশ্যে যাবে এবং সে আমাদের জন্য দাঁড়িয়েই রয়েছে। এই যে আমরা এখানে দেখছি যে আমরা এখানে কেএল সেন্টার থেকে উঠলাম। আমার এই ভিডিওটি আশা করি ভালো লাগবে, কারণ আমরা যাচ্ছি একদম মালয়েশিয়ার একটা গ্রামে। সেই গ্রামে কী কী আসে না আসে এবং গ্রামীণ জীবন কেমন, সেখানে অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা কাজ করছে, তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করব এবং তাদের কাজের ধরনগুলো কী বা কী টাইপের কাজ তারা করে থাকে, কেন মালয়েশিয়াতে আমাদের শ্রম বাজারটা এত জনপ্রিয়, কেন মানুষ আসতে চায়, সেই সকল বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখতে থাকুন। কুয়ালালামপুর থেকে মাত্র 1 ঘন্টার কিছু সময় লাগবে আমাদের রাওয়াংয়ে পৌঁছাতে। আমরা ট্রেনে করে জার্নি করছি, সঙ্গে রয়েছে আমার সহকর্মী শরীয়ত খান এবং এলাকার ছোট ভাই হাসিবুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরেই মালয়েশিয়াতে রয়েছেন এবং মালয়েশিয়াতে একটি কনস্ট্রাকশন এরিয়াতে কাজ করেন। তো আমরা সেই প্রজেক্টটিতে যাব এবং সেখানে কি কি ধরনের শ্রমিকেরা কাজ করে এবং তাদের সমস্যাগুলো কি, এই ট্রেনে যেতে যেতে কিছু বিষয় আসলে হাসিবুলের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। বের হয়ে স্টেশন থেকে এবার আমরা একটা বাইরে বের হয়েছি এবং দিনের যে আলো সেটি কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি কুয়ালালামপুর শহরে। দারুণ একটি ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেলাম। এখান থেকেই আমরা রওনা হব কনস্ট্রাকশন যে সাইটটি রয়েছে সেখানে। দেখ, শেষমেশ আমরা সেরান্দা পৌঁছে গেলাম, নেমে গেছি। এখন এই কোন দিকে? সব জঙ্গল। আমরা যেদিকে থাকি ওই সাইডে মনে করেন যে বাঘ পর্যন্ত দেখা যায়। বাঘ দেখা যায়? বাঘ দেখা যায়। কি কো, ভয় দেখাচ্ছ আমাকে? আমি কোনদিন দেখিনি, তো ওই জায়গায় যারা এর আগে ইতিপূর্বে ছিল তারা বলে যে ভাই ওই জায়গায় বাঘ আছে এবং অনেকে দেখিছে। এইখানে কি মানে মেট্রোর এই স্টেশন আরো বাড়তেছে নাকি?
না না না, এটা নতুন করে একটা রাস্তা চালু হচ্ছে, এটা তেলেঙ্গানা ডিস্ট্রিক্ট থেকে কোলালামপুর হয়ে জহুরবারু পর্যন্ত যাবে। ও আলাদা একটা রুট তৈরি হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। এটা 32 সাল পর্যন্ত নাকি সম্পূর্ণ শেষ হবে। এই কাজ মনে করেন 50% সম্পূর্ণ হয়েছে, এখন 50% বাকি আছে। কোথায় কোথায় সামনে কি আছে? পাসার মালাম, অর্থাৎ পাসার মালাম কি? রাতের বাজার। ও রাতের বাজার বসে এখানে। রাতের বাজার বসে সচরাচর বাংলাদেশে যে এরকম বাজার বসে সেম সেম, এটা সচরাচর দেখা যায় না মালয়েশিয়ায়। মানে রাতে নাইট মার্কেট আর কি এক কথায়। নাইট লাইফ তো আর না, নাইট লাইফ না, রাতের বাজার। রাতের বাজার। আচ্ছা ওকে, এবার এই যে সেই কার্ড দিয়ে টাচ অ্যান্ড গো, টাচ করলাম চলে গেলাম। নামটা আমার খুব ভালো লাগছে, টাচ অ্যান্ড গো। মানে একটা কত সহজ শব্দ ব্যবহার করেছে, টাচ অ্যান্ড গো। তো এই কার্ডটি আমি প্রত্যেকটা ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবো এখানে। এই যে দেখেন কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। ওয়াও, পুরো পাহাড় দিয়ে এই অঞ্চলটা পুরো ঘেরা, পুরো পাহাড়ের নিচে এই যে এই স্টেশনটি সেরান্দা। আমাদের গ্রাব চলে এসছে, গ্রাব কল করা হয়েছে। একটা জিনিস বলি, গ্রাবটা এখান থেকে ঘুরতে পারতো, ও এই পথেই আসছে, এখান থেকে না ঘুরে সে সামনে যেখানে ঘোরার জায়গা সেখান থেকে ঘুরে তারপরে সে আসছে। তার মানে না, এখন মানে আইনের প্রতি যে শ্রদ্ধাশীলতা সেটি কিন্তু বারবার দেখলাম। এই যে গ্রাবে উঠে গেছি, গ্রাবে করে এবার ভিতরের দিকে যাচ্ছি। সেখান থেকে আপনাদেরকে আস্তে আস্তে এই পাহাড়ি অঞ্চলটি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এই ট্রাফিক আইন ভাঙলে কত টাকা জরিমানা? 300 টাকা জরিমানা। 300 টাকা জরিমানা, 300 RM, অনেক টাকা তো। না না, আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। এত লোকাল এরিয়াতেও ট্রাফিক আইন কত সুন্দর করে মানা হচ্ছে। মানে পুরো দেশটিতেই ট্রাফিক আইনের প্রতি যে মানার যে প্রবণতা সেটি কিন্তু ডেভেলপ করছে এই দেশ। ও এটা কি নতুন এই মেট্রো রেলের কাজ চলছে? জি জি জি। আচ্ছা, কি সুন্দর রাস্তাঘাটগুলো, একদম লোকাল একটা এরিয়া, তারপরেও কত সুন্দর করে সাজানো গোছানো। এইটা কি বাজার? জি ভাই, এই ওয়ান টাইম বাজার, আপনি সপ্তাহে ও নাইট মার্কেট, আজকে বাজার বসছে তাই তো? তাহলে আমরা যাওয়ার সময় মার্কেটে যাব। হ্যাঁ, এটা আজকে হাটবার এখানে, তার মানে আমরা যাওয়ার সময় তাহলে এই বাজারে ঢুকবো যদি সময় থাকে। এখানকার মসজিদগুলো কিন্তু খুব সুন্দর। মসজিদটা সুন্দর না অনেক? মসজিদে প্রতি শুক্রবারের দিন আমরা দেখি এখানে মানুষকে খাওয়ার জন্য দেয় আর কি, 2-3 রকম ফল দেয়, অনেক সময় মনে করেন যে বিরিয়ানি দেয়, অনেক সময় মুরগির গোশ এবং গরুর মাংস সহ ভাত ওখানে পাকায় রাখে। যার যার প্রয়োজন সে ওখান থেকে নিয়ে খায়। এখন আপনিও যদি ইচ্ছা করেন শুক্রবারে আসলে এখানে আসলে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা মাঝে মধ্যে এখানে জুম্মার নামাজ পড়তে আসি, আমরা এখানে খাই, আমাদের ভালো লাগে আর কি। অনেক পরিবেশটা অনেক সুন্দর, মানে বাংলাদেশে সচরাচর এমন দেখা যায় না, কিন্তু মালয়েশিয়াতে অনেক মসজিদে এরকম মানুষকে খাওয়া দাওয়া করায় আর কি, এটা আমি জানি। দিয়ে কিন্তু চলে গেল, গাড়িগুলো থেমে গেল। এই যে একদম লোকাল রোডে ঢুকছি আমরা, পুরো গ্রামীণ একটা পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছি। এটা একদম গ্রাম সাইডে ঢুকতেছি আমরা এখন, না? জি ভাই, লোকাল রোড, একদম লোকাল রোড। কি সুন্দর, এটা মানে সবুজ একটা দেশ। ফ্যাক্টরি আছে ভাই এখানে। তাই? কিসের ফ্যাক্টরি? এটা এটা জি জি জি, একটা কার, এখানে কার তৈরি হয়। ও, আমি জানি না। কার তৈরি হয় এখানে? জি জি। লোকো অটো পার্টস ইন্ডাস্ট্রিজ।
মানে শিল্প কলকারখানা আছে এখানে প্রচুর। জি 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 সামনে একটা জাপানি ফ্যাক্টরি আছে জাপান। আচ্ছা আচ্ছা, এগুলো আবাসিক এলাকা না? সব একতলা বাড়ি কেন এরকম? এরকমই মানে ম্যাক্সিমাম জায়গায় এরকম একতলা বাড়ি না? ম্যাক্সিমাম লোকের ছাদের বাড়ি নেই বললেই চলে। ও মানে দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, এরকম বড় বিল্ডিং দেখতেছি না, সব একতলা। নেই, শহরের দিকে আছে। এখান থেকে কত কিলোমিটার আমরা যে জায়গাটায় যেতে চাচ্ছি? 20-30 সেকেন্ড লাগবে। আচ্ছা, চলে এসছি তাই তো? এই যে আবাসিক এলাকাটা দেখায়, দেখেন সব কিন্তু এরকম একতলা বাড়ি, এটা পুরোটা আবাসিক একটা এলাকা। এখানে কি স্থানীয়রা থাকে নাকি যারা কাজ করে তারাও এদিকে থাকতে হয়? স্থানীয় থাকে, যারা স্থানীয়। কাজ করে তারা এটার ভিতরে থাকে। ওই মালয়েশিয়ার এই গ্রামীণ রাস্তা ধরে হাঁটছি এবং এখানে দেখেন কি চমৎকার ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি এবং নিরিবিলি একটা অপরিচিত জায়গা দিয়ে হাঁটছি। যদিও আমাদের ছোট ভাইয়ের জায়গা এটা, তার পরিচিত জায়গা এটা। দেখেন এই পাশে অনেকগুলো ফ্যাক্টরি আছে এবং গ্রাম যে এটা বোঝা যাচ্ছে, কারণ গ্রামীণ সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, নিরিবিলি জঙ্গল এবং ওই পাশে গ্রামীণ যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, জানি না কতটুকু দেখাতে পারবো, তারপরেও চেষ্টা করছি যতটুকু পারা যায়। এবং এখানে যে বাংলাদেশি ভাইয়ের আছে তাদের সঙ্গে আমরা দেখা করবো এখন, নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন এখন চলো দেখা করতে হবে। চলো চলো চলো, এখন যাই দেখা করে। এদিক দিয়ে যেতে হবে না? এদিক দিয়ে যেতে হবে। অনেক বাংলাদেশি আছে এদিকে। হ্যাঁ এদিকে অনেক বাংলাদেশি আছে। বাহ। বাড়ি এইগুলো সব আবাসিক না? আবাসিক বাড়ি। সব একতলা একতলা আবাসিক রুম। ওই পাহাড়ের উপরে, এই পাহাড়ের উপরে সব বসতি আছে নাকি? আছে দুই একটা আসলিরা থাকে। আচ্ছা আচ্ছা। ভাই এখানে আমার হাতের আঙুল ছোট গেলে আপনি গ্যান্টিং আইল্যান্ডের 3টি বিল্ডিং না এটা ওই গ্যান্টিং আইল্যান্ডের বিল্ডিং? ইয়েস। ওয়াও, এখান থেকে গ্যান্টিং আইল্যান্ড দেখা যাচ্ছে। ওই যে ড্রফিয়ার, হ্যাঁ? ও এই যে তোমাদের কাজের সাইট নাকি এটা? জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। আমরা পৌঁছে গেলাম, আমরা পৌঁছে গেছি। নামি এবং ওদের সঙ্গে শেয়ার করবো সেই অভিজ্ঞতা। গ্রামীণ একটা পরিবেশে, পুরো গ্রামীণ একটা পরিবেশে আমরা এসে নামলাম এবং এখানে একটা কনস্ট্রাকশন সাইটের কাজ চলছে, আমরা যাব সেখানে। এই জায়গাটা কি হচ্ছে? ভাই এখানে মেট্রো রেলের স্টেশন হবে, নতুন যে রাস্তা তৈরি হচ্ছে সেটার স্টেশন হবে এখানে ভাই। এই পুরো এলাকা? জি ভাই, এটা পুরো এলাকাটাই স্টেশনের আওতায় আসবে। এই দিক দিয়ে সম্পূর্ণটাই স্টেশনে মানে ইয়ে থাকবে। এখানে সব সময় 5টা-7টা ট্রেন দাঁড়িয়ে থাকবে। তোমার কি কাজের সাইড এটা? জি আমার কাজের সাইড এটা ভাই, এটা আমাদের কাজের সাইড ভাই। আর বাংলাদেশি ভাইরা নিচে কাজ করছে, আমরা নিচে যাই। আসেন এই দিক দিয়ে যেতে হবে ভাই, আসেন। আমার মামু আছে নেই? ও মামু থাকলে হবে। বাড়ি মেহেরপুর জেলা। কনস্ট্রাকশন সাইডে চলে আসলাম। আসলে মেট্রো রেলের কাজ চলছে এখানে, সেই মেট্রো রেলের কাজের যে সাইট চলছে সেই প্রজেক্টে বাংলাদেশি অনেক ভাইয়েরা কাজ করছে। আমরা একটু বাংলাদেশি ভাইদের সঙ্গে একটু দেখা করবো এবং কথা বলবো তারা কেমন আসছে। আচ্ছা বলে এটা যাওয়া তো রিস্কি না মনে হচ্ছে? না না, এটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টে আমরা যাই এবং দেখি যে কারা আছে বাংলাদেশি ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? বাংলাদেশি? কোথায় বাড়ি? বগুড়া। আচ্ছা আচ্ছা। অনেক বড় একটা প্রজেক্ট চলছে। আরটিভি সিনিয়র সাংবাদিক বুঝেছেন? ভাইও মনে করেন আরটিভি সিনিয়র সাংবাদিক। ভাইরা এসেছে আমাদের দুঃখ দুর্দশা কিছু কথাবার্তা শুনবে এবং কিছু আপনাদের মতামত নেবে। কোনটা? হ্যাঁ মামু, কোথায় বাড়ি? কোথায়? মেহেরপুরে কনে? পিরোজপুরে। গৌরীনগর চেনেন?
হ্যাঁ করে নেবো চিনি, চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। কি নাম আপনার? আমার নাম মিজান। মিজান, পিরোজপুরে বাড়ি। জি। আচ্ছা আচ্ছা, আপনি আমার শ্বশুর বাড়ি এলাকার লোক। আচ্ছা, কতজন আসেন এখানে? এখানে প্রায় 20 জন আছি। আমার লোকজন করে ডাক দাও, 10 মিনিট সময় দাও, তারপর আমরা চলে যাবো। এখানে আসার পর দেখলাম যে অনেক বাংলাদেশি ভাইরা রয়েছে, যে তারা একদম মনের আনন্দে কাজ করছে, কেউ মনের দুঃখে কাজ করছে। আর সেই সুখ দুঃখগুলোই কিন্তু ভাগ করতে এসেছি আমি। যেখানে যাই সেখানে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের সঙ্গে দেখা করি, কথা বলার চেষ্টা করি, তাদের কিভাবে চলছে দিন, কি করলে তাদের আরও ভালো হয়, সেই সকল বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওতে, দেশে বিদেশে। তো সেই ক্ষেত্রে আমি আজকে এখানে কথা বলবো যে তারা আসলে কেমন আছে মালয়েশিয়াতে। ভাই, দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। কতদিন হলো এখানে আছেন? 1 বছর। 1 বছর। কেমন লাগছে? ভালো লাগতেছে, বেতন তো পাইতেছি না। কেন? বেতন আজ দেওয়ার কথা 10 তারিখ দেয়, 30 তারিখে সাপ্লাই 2 মাসের টাকা এখনো পাইনি। অর্ধেক দিছে, অর্ধেক এখনো বাকি আছে। কেমনে চলবে? বউ চলবে কি না খা থাকবে? টাকার জন্যই তো বিদেশে আছি, টাকা যদি না পাই তো বিদেশি খাটা লাভ কি? এই ঝামেলা। দালালকে ভালো কোম্পানি, ফ্রেশ কোম্পানি, টাকা নিয়েছে 6.5 লাখ। 6.5 লাখ? হ্যাঁ, কি বলেন, এত টাকা মালয়েশিয়াতে লাগে নাকি? 6.5 লাখ নিয়েছে, কোম্পানি পাল্টাইছি। তারপর আজ সাপ্লাই ফেলে দিছে, আসে বুঝছি সাপ্লাই তুই না এলে মানে ভালো কোম্পানি ছাড়িয়ে দিল। এই যে ভালো কোম্পানি BML, এই 6.5 লাখ টাকা তুলতে কত বছর লাগবে? এখনো ওটাই নেই। কেবল উঠতে গেলে 3.5 লাখ, কেবল গেলে 3.5 লাখ। ফেরার পরে যে আপনি লাভ পাবেন। হ্যাঁ, তারপর আপনারা যারা এখানে আছেন তারা কতদিন ধরে? আপনি এখানে কত? আমি এখানে আছি 14 মাস। 14 মাস এই প্রজেক্টে? এই প্রজেক্টে 14 মাস। আচ্ছা আচ্ছা। তো এই প্রজেক্টে কি আপনি মালয়েশিয়ায় কত বছর? মালয়েশিয়ায় 14 মাস। ও, মালয়েশিয়া 14 মাস। আপনারা নতুন আসছেন? জি, নতুন নিউ কলিং এসেছি। আচ্ছা আচ্ছা। কেমন লাগছে এখানে কাজ করতে? কাজ ভালো, কিন্তু বেতন একটু সমস্যা, এটাই যা। তাছাড়া আমরা যেটা বেসিক 1500 টাকা বেসিকই পাচ্ছি। আমাদের মেন কাজ যে মেন কোম্পানি যেটা সুযোগ সুবিধা সেটা পাইনি আমরা। ও, আপনার মেন কোম্পানিতে নাই? জি না, আমরা দিয়ে- সাপ্লাই আছি। আপনাদেরকে সাপ্লাই দিয়ে দিচ্ছি? জি। সাপ্লাই আর মেন কোম্পানির ভিতর পার্থক্য কি? মানে সাপ্লাই দিলে কি প্রবলেম? সাপ্লাই দিলে মনে করেন আমাদের যে এই যে সরকারি যেগুলো ছুটিগুলো সেগুলো তো আমরা পাইনি। আচ্ছা এখানে একদিন বন্ধ থাকলে ওদের ওদিকে আমাদের কোনো নেই, কঙ্কাটে কোনো সাইন নেই, আচ্ছা। বুঝতে পারছেন? এইটাই প্রবলেম। তো বেতন কি নিয়মিত দেয়? বেতন আগে দিত 10 তারিখে, গত মাসে দিত 20 তারিখে। এও এখন ওই কেরমে ঘুরাইছে, এখন হচ্ছে। মেন কোম্পানি কীভাবে বলবো, আমরা তো রেজেন্ট জানে, ওরা হচ্ছে রেজেন্টের মাধ্যমে আমাদের নিয়ে আসে। আমাদের ওখানে নাম করে নিয়েছে মেন কোম্পানি দেবো বলে। আমরা জানি আমাদের এখানে বলে মেন কোম্পানি এসে সাপ্লাই 4 মাস বসছিলাম, 4 মাস বসে থেকে এখানে দিছে। ওই 4 মাস কোনো ইনকাম ছিল না? কোনো বেতন টেতন কিছু দিইনি, খাইছে তারা। চললেন কেমনে? হ্যাঁ, চললেন কেমনে? কোম্পানি খাইছে, ওই যে রেজেন্টের লোক খাইছে। না, আপনি ওই 4 মাস কিভাবে চললেন তাহলে? আমি কে চললাম, ওই যে রেজেন্টে খাতি দিছে, আমরা খেয়েছি, শুইতে গেছি। ওখানে খাবারটা দিছে? হ্যাঁ কাজটা শুয়ে বসে আছে? হ্যাঁ। তো ইনকামও নাই, তো বেতনও দেয়? 1 টাকা ইনকাম নেই, দেশ থেকে টাকা নিয়েছি ইনকাম এই খরচ করার জন্য। বলেন কি, দেশ থেকে টাকা নিয়ে এসে এই বিদেশে এই মালয়েশিয়া কলিংয়ে যারা আসলো তাদের সবারই কি এই ধরনের সমস্যায় পড়তে হয়েছে? আমরা তো একরকম ভালো ছিলাম, আরো লোক মনে করেন পাতা শুধু খেয়েছে। কি বলেন? হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ। নাকি আমাকে দেখে আপনারা মিডিয়ার সামনে বলে এরকম বলতে? মিডিয়ার সামনে মিথ্যা বললো কেন? যেটা সত্য সেটার কথা বলছি। এইভাবেও মানুষকে কষ্ট করতে হয়। হ্যাঁ। কিন্তু মালয়েশিয়া এত অফার দিয়ে নিয়ে আসছে, শোনেন, দালালরা মেন বলছে যে এখানে- এই গেলে এই হবে, এখানে এই হবে। দোষ হয়েছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ছিল সে তার, আর এখন বর্তমান তো আরো জাল যুগের হচ্ছে, বুঝতে পারছেন? কিরকম? রেজেন্ট মানে এই যদি বাংলাদেশ সরকার যদি পদক্ষেপ নেই তুই আমাদের এই কষ্ট পড়া লাগতো না। আসলে তা ঠিক, মানে বাংলাদেশ গভর্নমেন্ট যদি আরও বেশি উদ্যোগী হয়ে একদম পারফেক্ট ভিসা চেক করার কি আপনার সুযোগ আছে? আপনি কি বুঝবেন ভিসা কোনটা কিভাবে লিগাল আর বুঝবো? কোনটা ইলিগাল, কোনটা কোনো একটা লোক বুঝতে পারবি না যেটা লিগাল কি সঠিক কি আনলিগাল। আচ্ছা, আর কারা কারা আছে চলেন তো দেখি, কথা বলি। ওই দেখেন। এখানে আরও অনেকেই আছে, আমরা আরও 2-1জনের সাথে একটু কথা বলি যে সবার অভিজ্ঞতা, যারা মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন আগামীতে, তাদের জন্য আমি বলবো যে এই যে এনাদের সঙ্গে যে কথাগুলো বলছি এইগুলো আপনারা একটু এতে রাখেন। ভাই,
আচ্ছা ভাই, একটু বলেন তো আপনি কতদিন ধরে এখানে আসলেন? আমি আসছি 1 বছর হয়। 1 বছর। জি, এখন কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। মানে আপনি 1 বছর আসার পরে কাজ করতে পারছেন কত মাস? 1 বছর আসার পরে আমি 2 মাস পরে কাজ পাইছি, করতেছি একই জায়গায়। এই জায়গাতেই হ্যাঁ। আপনার ওই 2 মাস তাহলে কিভাবে চললেন? তখন কাজ দেয় না তারা? 2 মাস এজেন্ট খাবার দিছে, ওই খাইছি। রুমে কাজ বসে। দিতে পারে নাই। না, কত টাকা খরচ করে এখানে আসতে হয়েছিল মালয়েশিয়ায়? আমি আসছি 4.5 লাখ টাকা দিয়ে। এখন এই 12 ঘন্টা ডিউটি কইরা বাসা যাইয়া পাক করতে হয় নিজেদের, কইরা তারপর খাইয়া ঘুমাইতে হয়, তারপর আবার 6:30 ডিউটিতে আসতে হয়। এই তো যারা মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন আবার নতুন করে যদি কলিং খোলে, সবাই তো অপেক্ষায় আছে মালয়েশিয়ায় আসবে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আপনার 1 বছরের অভিজ্ঞতা যদি বলতেন, যে নতুন যারা আসতে চায় তারা কিভাবে আসলে তাদের ভালো হবে, আর কি করলে তারা এখানে এসে বিপদে পড়বে? ঠিক আছে, আপনার বিদেশ হবে যে কষ্ট তাও না, ভালো জায়গায় আসতে পারলে অবশ্যই সুখ আছে। আর দেখা যাচ্ছে আসলে দেখা যাচ্ছে নিজস্ব কোনো যদি লোক থাকে আপনজন, তার মাধ্যমে যদি আসে তাহলে মোটামুটি ভালোই হইবে। সেটাই শুনছিলেন যে আসলে মানে যদি একটু দেখে শুনে বুঝে তারপরে ভালো এজেন্ট ধরে যদি এখানে আসা যায়, তাহলে কিন্তু আপনি হয়তো ভালো কাজের ভিতরে থাকতে পারেন, না হলে কিন্তু আপনাকে এই ভোগান্তিতে পড়তে হবে। ভাই কতদিন আসছেন? আচ্ছা, ওই ভাই হয়তো কথা বলতে চাচ্ছে না। আর দেখি, আমরা হলো তোমার সাথে একটু কথা বলি। তুমি বলো তো যে এইখানে যারা আসছে এরা মূলত মানে তুমি কতদিন আসো, আর এইখানকার কাজের পরিবেশ থেকে শুরু মানে অলরেডি মালয়েশিয়ায় যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে পরামর্শ কি বলো? ভাই আমি এই কোম্পানিতে মেন কোম্পানিতে আসছি বুঝেছেন। প্রথমে আমি তেলেঙ্গানা ডিস্ট্রিক্টে ছিলাম, ওখান থেকে এই ডিস্ট্রিক্টে আসছি। যদি কোনো ব্যক্তি মেন কোম্পানিতে আসতে পারে তাহলে সে লাভবান হতে পারবে। আমি মনে করেন 3,70,000 টাকা খরচ করে মালয়েশিয়ায় আসছিলাম। 7 থেকে 8 মাসের ভিতরে আমি যে টাকা খরচ করে আসছিলাম ওইটা উঠাই ফেলছি। এখন আমি ফ্রি আছি, অনেক ভালো আছি। আর এই যাদেরকে আপনারা দেখছেন এরা আমাদের সঙ্গে কাজ করে, আমাদের কোম্পানিতে কাজ করে, আমাদের আত্মীয় আছে, ভাই ব্রাদার ছোটো ভাইরা আছে, এরা কাজ করে। এদের কোম্পানি হলো বিএমএল, বুঝছেন। বিএমএল কোম্পানি বাংলাদেশ থেকে নিয়ে আসার পরে ওদেরকে কাজ দিতে পারিনি, দীর্ঘ 3 মাস 4 মাস বসায় রাখছিল। তারপরে হয়তো যেভাবে হোক আমাদের কোম্পানির বসদের সাথে কথা বলে ওদেরকে এখানে দিয়েছে। প্রতি মাসে 5 থেকে 7 তারিখের ভিতরে আমাদের কোম্পানি ওদের এজেন্টকে টাকা পয়সা পেমেন্ট করে দেয়, কিন্তু ওদের এজেন্ট ওদেরকে দিতে যায় অনেক সময় দেরি করে। এইটা বিষয়টা আমরা বলতে পারবো, কিন্তু আমাদের কোম্পানি ঠিক প্রতি মাসের 5 থেকে 7 তারিখের ভিতরে কোম্পানি এদেরকে টাকা দিয়ে দেয়, এতটুকু আমি জানি। তো যাক, এখানে মোটামুটি কেউ নতুন আসতে চাইলে তারা কি করতে হবে, তোমার পরামর্শ কি? নতুন মনে করেন যারা আসতে চায় তারা অবশ্যই বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানিতে যদি আসে তাহলে তারা লাভবান হতে পারবে। আর যদি মনে করেন দালালের খপ্পরে পড়ে যদি ওই সাপ্লাই ভিসায় আসে, যে নিয়ে আসবে দেশে, সে ব্যক্তিগতভাবে নিজে কাজ দিতে পারবে না, অন্য আরেকজনের কাছে দেবে, সে কাজ দিয়ে টাকা ওখান থেকে নিয়ে ইচ্ছা মতো দেবে, এরকম যদি পড়ে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে আর কি। এখানে মূলত কাজটা কিসের কাজ হচ্ছে? মেট্রো রেলেরই কাজ এটা? ভাইয়া এটা কাজ হচ্ছে এই দিক দিয়ে একটা পানির রাস্তা আছে বুঝেছেন। এইটা হলো এই সাইডে মানে সাধারণ আবাসিক যে এলাকা আছে, এই এলাকা থেকে যে পানিগুলো আসে সেই পানিগুলো এই দিক দিয়ে একটা খাল দিয়ে নিচের দিকে চলে যায়। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে উপর দিয়ে যখন রাস্তা হবে তখন ওই পানিগুলো ওই পাশে যেতে পারবে না, এই জন্য এইটা বানানো হচ্ছে, এই দিক দিয়ে পানি যাবে। ভবিষ্যতে এইটা 100 বছরের জন্য করা হচ্ছে, 100 বছরে এই দিককার পানি সম্পূর্ণ এই দিক দিয়ে যাবে, এই জন্য কাজটা এরকম মজবুতভাবে করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আরও কিছু ভাইদের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং তারা কীভাবে কাজ করছে চলুন সেগুলো একটু দেখি। বিদেশ মানেই কষ্ট। কিন্তু এরা পরিবারের লোকজন বোঝে না, খালি মনে করে যে দামি দামি গিফট নিয়ে আসলো না, লাগেজ ভরে মাল নিয়ে আসলো না, আমার জন্য কি আনলো, ওর জন্য কম দিল, ওরে বেশি দিল। হ্যাঁ, জি জি। তো ভাই, বোন, ভাবি, আপা, খালা যারাই দেখছেন, আমি সবাইকে বলি যাদের আত্মীয় আছে, আপনারা এই যে ভাই ব্রাদাররা এখানে কিন্তু অনেক কষ্ট করেই টাকাটা ইনকাম করে আপনাদের জন্য পাঠায়। তো তারা তাদের সাধ্য মতোই চেষ্টা করে নেন, কখনো যদি না নিয়ে যেতে পারে আপনার জন্য গিফট বা দামি মোবাইল, হয়তো ছেলে বলতেছে যে বাবা আমার গাড়ি পাঠিয়ে দাও, মালয়েশিয়ায় থাকো, আমার জন্য গাড়ি দাও না কেন,
বা বিদেশে যে দেশেই হোক, তাদের জীবনটা আপনারা একবার যদি উপলব্ধি করেন বা একবার দেখে যদি মনে হয় যে না এই লোকের কাছে চাপ দেওয়া উচিত, তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খুবই অমানবিক হয় তাদেরকে প্রেশার দিয়ে কোনো কিছু আসলে পরিবারের লোকজন নেওয়া। জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, তারপরে আমার কাছে মনে হলো এটা বলার, তাই আমি বললাম। আমরা আসছি এজেন্টের কাছে, এজেন্ট কত কিছু বলে আসে যে কোম্পানি করবো সেই করবো, আসলে কিচ্ছুই না। টাকা জমা দিছি, ভিসাটাও দিতেছে না। তাহলে এখন যদি আমার ইমিগ্রেশন পুলিশে ধরে আমি কী জবাব দেবো ওনাদের কাছে? ওরা তো আমরা নিয়ে যাবো পাইলেই। আমি কিন্তু এজেন্টে টাকা দিছি বাংলার মাধ্যমে, এই বাংলা টাকা দেয় না, বলে পাসপোর্ট করার জন্য ভিসার জন্য। মেয়াদ বাড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, দিতেছে না। এখন তো বিশাল সমস্যার মধ্যে। তো এরকমই এজেন্ট দালাল যাই বলেন একই। আর বাংলাদেশ সরকার তো আরও বেশি, কিন্তু ওরা তো কিছু করতে পারে না, ওদেরকে সিন্ডিকেট, ওরা তো আর কিছু করতে পারে না এজেন্টকে। কারণ ওরা তো মাস শেষে বা বছর কিছু টাকা দেয় সরকারকে, এর জন্য ওরা থম ধরে থাকে। বাংলাদেশ এম্বাসি আছে, থাকা আর না থাকে একই সমান। কেন? একটা নেপাল এম্বাসির কাছে যান যে আমার কাজ নাই বা আমি দেশে যাইতে চাই, আমার কাছে টাকা নাই, ওরা অবশ্যই টিকিট কেটে দিতেছে দেশে যাওয়ার জন্য বা একটা ব্যবস্থা করতেছে। যে কোনো সমস্যা একটা নেপাল এম্বাসি যখন তখন সমাধান করতেছে কোম্পানির এটাকে। আর বাংলাদেশ এম্বাসি ঢুকতেই পারবেন না গেলে। ওরা তো আছে ঠিকই বাংলাদেশের টাকা দিয়ে, কিন্তু বাঙালি যে দেশ আছে ওরা মনেই করে না। ওরা মনে করে যে ওইটি তো আছে, মরে থাক, ওইটি আঙ্গ দেখার দরকার নাই, ওটা ওইসব মনে করে। এইভাবেই চলতেছে। এম্বাসিরে সরকার কিছু বলে না, সরকারের মতো থাকে, টাকা পাইতেছে। এম্বাসির মতো মাস শেষে টাকা গুনে নিতেছে। আমাদের জন্য কি করছে? এই যে আজকে আমরা যাই আছি মালয়েশিয়াতে, আজকে থেকে বাঙালি নাই, বাঙালিদের জন্য কি করছে? কিছুই করে নাই ওরা। এই দেখেন আমার ভাইয়েরা কত কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, আর তাদের রেমিটেন্সে কিন্তু আমরা সমৃদ্ধ হচ্ছি। আর যে সকল পরিবারের ভাই বোন ভাবিরা এই ভাইদের কাছে দামি দামি ফোন আর সোনার গহনা চান, তারা একবার একটু দেখেন কত ঘাম ঝরিয়ে তারা এটা দেয়। ভাইকে একটা ভালো মোবাইল না দিলে ভাই রাগ করে, ভাবিরে না দিলে ভাবি রাগ করে, বউরে দিলে অন্য ভাইয়েরা অন্য বোনেরা রাগ করে না। দেখে যান যে কত কষ্ট করে তাদেরকে আসলে এই টাকা পাঠাতে হয়। এরপরে যদি আপনারা এই ভাইদের উপরে রাগ করেন, সেটা হলো মহা অন্যায় হবে। আপনি বলছেন যে এসির ভিতরে বসে কাজ। হ্যাঁ, বসে কাজ, বেতন 1500, আর ওভার টিম আছে রবিবারে ডাবল। বন্ধ গেলে 3 গুণ, আসে পাইতেছে তো 1.5 গুণ। কোনো ছুটিও নাই, কোনো কিছু নেই। ও বলে এক, এখানে এসে হয় এক, 30 দিনই কাজ করতে হয়। 30 দিনই আমার কাজ করা লাগবে। কি বলছে ও ডাইরেক্ট? ঢাকার থানে বলছে ডাইরেক্ট কোম্পানি যার সাথেই কাজ হবে 15 দিন পর, যার সাথে তোমার বেড বোর্ড সবই দিবে, আর 300 টাকা দিবে। 300 টাকা দিয়ে বিমানের থেকে নামার পরেই তোমাকে 300 টাকা দিবে খাওয়ার জন্য, আর সব কিছুই দিবে। আসে দেখি 1 টাকাও দেয় নেই, খাবারও দেয় নেই। হোস্টেলের মধ্যে তুলে দিয়েছিল গোডাউনের মধ্যে। বলেন কি? পরে সার পোকা সব কিছু মশলা টশলা যা ছিল বালিশ পর্যন্ত দেয়নি। পরে নিজের টাকা দিয়ে বালিশ কিনছি, আর বাড়ির থেকে কিছু টাকা নিয়েছি, নিয়ে সব কিছু করছি। কোম্পানিতে 2 মাস খেলেছে, 2 মাসের টাকা কাটে নিয়েছি। আপনি কতদিন হলো আসছেন বললেন? 1 বছর, 4 মাস কাজই করতে পারেন না। 3 মাস কাজই করে পাইনি। পরে রানিং কাজ চলতেছে আজ 7 মাস। পরে বেতন দিতেছে না, বেতন দেওয়ার কথা 10 তারিখ, যা এলো 30 তারিখ। মানে যারা আসবে তাদেরকে তাহলে এভাবে যাচাই বাছাই করে নিয়ে আসতে হবে। আসবে যাচাই যে দালাল কবে ভালো, দালাল তো চুষি বুঝি করে টাকা নেবে, দালাল টাকা নিয়ে তো বেঁচে যায়, টাকা নিলে আর পরিচয় থাকে না দালালের কথা। দালালক তুই বাজে আল্লাহ বাঁচিত হয়, তা দালালের মধ্যে ডুমডুম। আসলে হ্যাঁ, এই জায়গায় এই বাংলাদেশে এই কাজ করেই যাচ্ছি। এই করছি, পাইল করছি, পাইলও করছি, সব জায়গাতে পাইলও করছি, এই বিল্ডিংয়ের কাজও করছি। এই কাজ বাদ দিয়ে ভালো তো কোম্পানি হলে তাহলে যাই। এসে এখন পুরো বাটে পড়ে গেছে। বাংলাদেশে যে কাজ করছেন আর এইখানে কাজ করতেছেন, হ্যাঁ, দুইটার পার্থক্য কি দেখছেন? বাংলাদেশে কাম সকালবেলা গেছি 9টার দিকে, 1টার দিকে আছি শেষ, 1000 টাকা কামাই করছি। এখানে সারাদিনে কাম তাও হতিছে না। আপনার কাজের প্যাটার্ন, কাজের যে ধরন, এটার পার্থক্য কি দেখছেন? পার্থক্য আমি মনে করছি বিদেশে ভালো, সব কিছু ভালো হবে। যে মানুষ জেলে মানুষ বিদেশ যায় ভালো আছে, আমরা যেমনি আছি অমনেই আছি। না ওইটার জন্য নাই বলতেছি, একই টাইপেরই কাজ কাজ করেন এখানে যে সিস্টেমগুলা কাজের, বাংলাদেশে বাংলাদেশে যে সিস্টেমে কাজ করতেন, না বাংলাদেশ সিস্টেম আলাদা, এই যে সিস্টেম আলাদা।
ওটা কি কি পার্থক্য দেখছেন আপনি? ওখানে বিল্ডিংয়ের কলম টলম যা লাগে সব কিছুই, এখানে বেদিকে অন্য হিসাবে হির বানা না। ওটা থেকে এটা ভালো না? এটা ভালো, এটা কেউ বোঝে না, কেউ বোঝে তো সহজ ওটা বাংলাদেশটা, বাংলাদেশ সব কিছু সহজ ভালো। কোম্পানির থেকে 100 টাকা করে হাজিরা নিতেছে, 8 ঘন্টা ডিউটি করাইয়া আর 100 টাকা করে এজেন্ট নিতেছে। আমাকে দিতেছে কত? 50 টাকা। আমি কাজ করতেছি, আমি শ্রম দিতেছি, অথচ আমার অর্ধেক শ্রমের টাকাটা এজেন্ট খাই ফেলতেছে। এটা কোন সিস্টেম? দুনিয়ার কোনো দেশে, আমি আরব দেশে ছিলাম, দুবাই ছিলাম, দুবাই তো নয়, আরব গালফের মধ্যে আমার মনে হয় এজেন্ট সিস্টেম কোনো জায়গায় আমি দেখিনি। তো এই মালয়েশিয়ায় আমি এজেন্টের কথা শুনি। কি এজেন্ট? আমি কোম্পানিতে যাইতেছি, কোম্পানি আমারে ভিসা দিতেছে, কোম্পানিতে আমি কাজ করব, কোম্পানি আমাকে বেতন দিবে, কোম্পানি আমার মাসুল হবে। কোম্পানিতে আমি যেখানে কাজ করতেছি আমার এখানে কোনো মূল্য নেই, কোনো দামে নাই। আমার কিছু হইলে, আমার একটা অ্যাক্সিডেন্ট হইলে, একটা সমস্যা হইলে কোম্পানি মাসুল না, তুমি তোমার এজেন্টের কাছে দাও। এজেন্টকে এজেন্ট হয়তো এখানে কোনো একজন মালয়েশিয়ানরে এজেন্ট বানাইয়া বাংলাদেশ দালালেরা এর মাধ্যমে লোক নিয়ে আসে। এখানে বিষাটা লাগাই দেওয়া পর্যন্ত এজেন্টের দায়িত্ব। এরপরে আমি মরে গেলাম, আমি মরে গেলাম, বেতন পাইতেছি, আমি অসুস্থ হয়েছি, আমার সমস্যা, আমার খাওয়া নাই, রুম থাকার জায়গা নাই, এজেন্ট এগুলো জানে না। এগুলা জানার বিষয় এজেন্টের না। ওই টাকা নিচে ভিসা লাগাই দিচ্ছে, বসে এই পর্যন্ত এর কাম শেষ। যদিও আরেকজনের মাধ্যমে আমাকে একটা কোম্পানিতে কাজে লাগাই দেয়, কাজে লাগা দেওয়ার পরে আমার কাজের বিনিময়ে প্রতিদিন 100 টাকা নিতেছে, মাসে 3000 রিঙ্গিত। আমাকে দিতেছে কত? 1500 রিঙ্গিত, 50 টাকা। আমার শ্রমের 50 টাকা, আমার শ্রমের 1500 টাকা প্রতি মাসে ওই এজেন্ট নামের দানবটা খাইতেছে। এখন আমার কথা হইলো, মালয়েশিয়াতে লোক পাঠাইতে হলে, শ্রমিক পাঠাইতে হলে বাংলাদেশ সরকারকে প্রথম কাজ হবে, কোনো এজেন্টের মাধ্যমে আমি কোনো লোক দিব না। কোনো ডাইরেক্ট কোম্পানি যদি আমার লোক নেয়, তখন আমি আমার শ্রমিক পাঠাবো। এই যে এজেন্টের মাধ্যমে আসি, 2023 সালে কলিংয়ে যে লোকগুলো আসছে, যারা ডাইরেক্ট কোম্পানিতে আসছে, তারা সবাই ভালো আছে, সবাই কাজ পাইতেছে, সবাই কাজ করতেছে। আমি ডাইরেক্ট কোম্পানিতে আসছি, আমি ভালো আছি। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.